কি হলো, অবাক হচ্ছিস ইসরাকে দেখে? আমি অবাক হয়েছিলাম যখন শাওনের থেকে প্রথম শুনেছিলাম তোরা দুজন দুজনকে ভালোবাসিস। আমি এমনই অবাক হয়েছিলাম, তোকে খুবই খারাপ ভাবতাম। তার জন্যই তোর সাথে ইসরার সম্পর্কটা মেনে নিতে পারিনি। ভেবেছিলাম অন্য সব মেয়েদের মতো তুইও ইসরাকে ইউজ করছিস, ইসরাকে তুই ঠকাচ্ছিস। ইসরাকে ঘরবন্দি করে রেখেছিলাম, তাই ভেবেছিলাম তোর থেকে সরিয়ে আনতে পারলে ইসরা ভালো থাকবে। কিন্তু তার ফল ভালো হয়নি, উল্টো খারাপই হয়েছে। তবুও ভেবেছিলাম এই খারাপই লাগা একসময় কেটে যাবে, কারণ আবেগের বশে মানুষ কত কিছুই না করে বসে। ভেবেছিলাম একসময় ইসরা তোকে ঠিকই বলতে পারবে, কিন্তু হলোটা উল্টা। ইসরা দিনের পর দিন মনমরা হয়েই বসে থাকতো ঘরের মধ্যে। ওর পড়াশোনারও অনেক ক্ষতি হয়েছে। তারপর যেদিন যখন জিহাদের থেকে জানতে পারলাম তুই আগের মতো আর নেই, চেঞ্জ হয়ে গেছিস, নিজেকে বদলেছিস শুধুমাত্র আমার বোনের জন্য। আমার বোনটাকে তুই সত্যি সত্যিই ভালোবাসিস। আর ঠিক সেই মুহূর্তেই আমি আমার ভুলটা বুঝতে পারি। আমি ভুল ছিলাম, তোরাই ঠিক ছিলে। আর তারপরেই ভেবেছিলাম সেদিনই তোদের এক করিয়ে দেব। তোকে ফোন দেওয়ার পর শুনলাম তুই রাঙামাটিতে, তাই বলছিলাম দেখা করেই সব বলবো। তারপর ফারাজ সিয়ানে এক হাত ধরে বলল, তুই ইসরার জন্য কি কি করছিস সব শুনেছি আমি। আমি জানি তুই ইসরাকে সত্যিই ভালোবাসিস, আর এটা জানি তুই ছাড়া ইসরাকে কেউ ভালো রাখতে পারবে না। আমার বোনটা তোকে ছাড়া কষ্ট পাচ্ছিল, তাই ভাবলাম এসব সিলি বিষয় নিয়ে শত্রুতা রেখে কি লাভ বল, সব কিছু ভুলে যাওয়াই ভালো। ইসরা আর শিয়ান অবাক হয়ে সবটা শুনছে। তারপর ফারাজ ইসরা এক হাত নিয়ে শিয়ানের হাতে তুলে দেয়। তারপরে বলে ওঠে, এই নে ধর, তোর ইসরাকে তোকেই দিয়ে দিলাম। এই হাতটা শক্ত করেই ধরে রাখবি, কখনো ছাড়বি না প্লিজ। আমার বোনটা তোকে খুবই ভালোবাসে, ও তোকে ছাড়া থাকতে পারবে না। নিজের বোনের এই কষ্টটা দেখতে পাচ্ছিলাম না আমি, তাই তো আজকে তোর হাতেই আমার বোনকে তুলে দিলাম। ইসরার কাছে সব কিছু যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। আজ এভাবে সবটা মেনে নেবে ও তো ভাবতেই পারেনি। যেন মৃদু হেসে বলে ওঠে, তুই না বললেও আমি ওকে কখনোই ছাড়তাম না, কারণ ওকে আমি সত্যিই ভালোবাসি। তারপর শিয়ান ফারাজের দিকে তাকিয়ে এক হাত এগিয়ে দিয়ে বলে ওঠে, তো আজকে থেকে আমরা ফ্রেন্ড, হোয়াইট সে ফারাজ। ফারাজ হেসেও হাত মিলে বলল, অফকোর্স। ইসরা ফারাজের দিকে তাকিয়েই বলে ওঠে, আব্বু আম্মু যদি জানে ভাইয়া? ফারাজ তখন বলে ওঠে, আব্বু আম্মু অলরেডি সবই জানে। আম্মু আব্বুকে মানিয়েই তো তোকে নিয়ে এসেছি এখানে। আজকের মধ্যেই আব্বু আম্মু শিয়ানদের বাড়িতে যাবে, কথা বলে তোদের এঙ্গেজমেন্টের বিষয়টা ডেট ফিক্স করবে। ইসরা ভাবছে আব্বু আম্মু জানে, তাহলে আমাকে কিছু বললো না কেন? তার মানে আম্মু জানতো বলেই তখন আমার আসার জন্য আশ্বস্ত করেছিল। ফারাজ শিয়ানের আর ইশিতার দিকে তাকিয়ে বলে ওঠে, বল এবার তোরা কি খাবি, অর্ডার কর। শিয়ান একটা ওয়েটারকে ডাকলো। ইশিতা বিরিয়ানি ফেভারিট, তাই ওদের সবার জন্যই বিরিয়ানি অর্ডার দিল। দুপুরে লাঞ্চটা ওরা রেস্টুরেন্টেই করে নিল। বিকেলবেলা ফাজ ছাদে দাঁড়িয়ে ইশিতার সাথে কথা বলছে। ফাজ বলে ওঠে, তো বলেন ম্যাডাম, আপনি এবার হ্যাপি তো? ইশিতা তখন হেসে বলে ওঠে, শুধু হ্যাপি না, ভীষণ হ্যাপি। আরও বেশি হ্যাপি কারণ ইশিতা আপু শিয়ান ভাইয়ের বউ হবে এটা শুনে। আগে যদি জানতাম যে তোমার বোন আর শিয়ান ভাইয়ার ভালোবাসার মানুষ দুজন একই, তাহলে ওদের ভালোবাসা তোমাকে ভিলেন হতেই দিতাম না। ফারাজ তখন বলে ওঠে, আমি তো ওদের সম্পর্ক মেনে নিয়েছি, তাহলে এখনও ভিলেন বলছো কেন আমায়? ইশিতা তখন বলে ওঠে, আগে তো ভিলেনের মতোই কাজ করেছো, তবে যাই হোক একটা জিনিস খুবই হ্যাপি, অবশেষে শিয়ান ভাইয়া নিজের ভালোবাসাকে পেল। ফারাজ তখন বলে ওঠে, ইশিতা তখন আবারও বলে ওঠে, আচ্ছা শোনো, এবার তো আর আমার ভাইয়ের সাথে কথা বলতে তোমার সমস্যা নেই, কবে কথা বলবে? ফারাজ তখন বলে ওঠে, এখনও তো তুমি কলেজে, তোমার কলেজ শেষ হোক তারপর। ইশিতা তখন বলে ওঠে, ওকে। ফারাজ আবারও বলে ওঠে, আচ্ছা তাহলে বাই, রাখছি আমি, একটু কাজ আছে। ইশিতা তখন বলে ওঠে, ওকে ঠিক আছে। কথা বলেই দুজনে ফোনটা কেটে দেয়। শিয়ানদের বাসার ড্রয়িং রুমে বসে আছে ইশিতাদের ফ্যামিলির সবাই। তাদের অপোজিট পাশে সবাই বসে আছে সিয়ানা শানবি, আর ওনাদের সামনে টি টেবিলে নানান ধরনের স্ন্যাক্স আইটেম সাজানো। ওনাদের আপ্যায়নে কোনো রকম ত্রুটি রাখেনি সিয়ান। ইসরার বাবা ইমারুর রহমান সিয়ানদের উদ্দেশ্যে বলে উঠলেন, কাজের কাছে তোমাদের ফ্যামিলির সম্পর্কে সবই শুনেছি আমি, সবটাই জানি। তোমার আর ইশিতার সম্পর্ক নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের মেয়ে যেখানেই ভালো থাকবে সেখানেই বিয়ে দিতে আমরা রাজি। আমাদের মেয়ের সুখটাই আমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাই আজকে তোমাদের এঙ্গেজমেন্ট ডেটটা ফিক্সড করতে এলাম। আর যেহেতু এখন ইসরাতে এক্সাম চলছে, তাই আপাতত এঙ্গেজমেন্টটা করতে চাই তোমাদের, আর ওর এক্সামের পরই তোমাদের বিয়ের সমস্ত আয়োজন করব। শ্যান তখন বলে ওঠে, জি আঙ্কেল, কোনো সমস্যা নেই, আপনি যা ভালো মনে করেন। ইসরার বাবা তখন বলে ওঠে, আমি চাইছি আগামী সপ্তাহে তোমাদের এঙ্গেজমেন্টের আয়োজনটা করতে।
এতে তোমার কি মত? সিয়ান তখন বলে ওঠে, আঙ্কেল আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই হবে, আমার কোনো আপত্তি নেই। এবারে সানভি পড়ে উঠল, সব কিছু তো ঠিকঠাক হয়ে গেল, তাহলে আমরা এবার মিষ্টি মুখ করতেই পারি, কি বলো? ফারিস তখন বলে ওঠে, হ্যাঁ অবশ্যই। সানভি উঠে কিচেনের দিকে চলে গেল। খানিক বাদে দুজন মেয়ের সার্ভেন্ট সহ এলো সে। দুজনের হাতে দু ট্রে বিভিন্ন প্রকার মিষ্টান্ন খাবার। সার্ভেন্টরা এগুলো টি টেবিলের উপর রেখে চলে গেল। সানভি ওদের উদ্দেশ্যে বলল, নাও সবাই এবার মিষ্টি মুখ করে নাও। সবাই খাওয়া দাওয়া করছে, আড্ডা দিচ্ছে, শুধুমাত্র ইসরাই চুপচাপ মাথা নিচু করে বসে আছে। সিয়ান যে ওর দিকেই তাকিয়ে আছে, সেজন্য ও মাথা তুলছে না। ভালো লাগা আর লজ্জা সবকিছু একসাথে ঘিরে ধরেছে তাকে। সানভীর হঠাৎ ইসরার দিকে চোখ যায়। ও ইসরার পাশে গিয়ে বসে ট্রে থেকে মিষ্টি নিয়ে ইসরার দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে, কি হলো, তুমি খাচ্ছ না কেন? এই নাও খাও। প্রতি উত্তরে ইসরা বলে ওঠে, আমার এখন খিদে নেই। সানভি তখন বলে ওঠে, এটা বলে তো হবে না, সবাই মিষ্টি মুখ করছে, তোমাকেও করতে হবে, এই নাও খাও। বলেই একটা মিষ্টি নিয়ে ইসরাকে খাইয়ে দেয়। তারপর ইসরার কানের কাছে গিয়ে মুখ নিয়ে ফিসফিস করে বলে ওঠে, কি হলো ভাবি, বিয়ের আগেই ভাইয়ের সামনে এত লজ্জা পাচ্ছ, তাহলে বিয়ের পর কি করবে? সানভীর কথায় ইসরার লজ্জা আরো বেড়ে যায়, লজ্জায় হাঁসফাঁস করে ওঠে। ইসরার এই অবস্থা দেখে সিয়ান মুচকি হাসে। বিছানায় হেডবোর্ডের সাথে হেলান দিয়ে বসে বসে ইসানের সাথে ফোনে কথা বলছে সিয়ান। ফোনের অপর পাশে ইসান বলে ওঠে, কংগ্রেস বাদার, ফাইনালি নিজের ভালোবাসা মানুষকে পেলি। সিয়ান তখন বলে ওঠে, তোকে কিন্তু এঙ্গেজমেন্টে আসতেই হবে, মাস্ট। প্রতি উত্তরে ইসান বলে ওঠে, সরি রে, আমার ইম্পর্ট্যান্ট কাজ আছে, তাই আসতে পারছি না, ডিউটি আছে হসপিটালে। সিয়ান তখন বলে ওঠে, তুই না এলে কিন্তু আমি ভীষণ রাগ করব। ইসান তখন বলে ওঠে, প্লিজ আন্ডারস্ট্যান্ড সিয়ান, এমার্জেন্সি ওটি আছে, তাই আসতে পারছি না, বাট তোর বিয়েতে আসবো পাক্কা। সিয়ান তখন বলে ওঠে, প্রমিস তো? ইসান তখন বলে ওঠে, ইয়াস প্রমিস। তো এবার তোর ফার্সিয়ার একটা পিক দে, আমরাও দেখি তো চয়েস কেমন। সিয়ান তখন বলে ওঠে, তোরা কোনো এঙ্গেজমেন্টে যখন আসবেই না তখন ছবিও পাবি না, ডিরেক্ট বিয়েতে এসেই দেখিস। প্রতি উত্তরে ইসান বলে ওঠে, ওকে অ্যাজ ইউর উইস। সিয়ান তখন বলে ওঠে, ডিনার করেছিস? প্রতি উত্তরে ইসান বলে ওঠে, হ্যাঁ, তুই? সিয়ান তখন বলে ওঠে, তো কি করেছিস? ইসান তখন বলে ওঠে, এই তো ইউনিফর্ম পরেছি, হসপিটালে আছি, একটু পর আরেকটা অপারেশন আছে। সিয়ান তখন বলে ওঠে, ওকে অল দ্য বেস্ট ব্রো, বাই। ইসান তখন বলে ওঠে, ওকে বাই। সিয়ান কল কেটে ইসরাকে কল দেয়। 2-3 বার রিং হওয়ার পর ইসরা রিসিভ করে বলে ওঠে, হ্যালো। প্রত্যুত্তরে সিয়ান বলে ওঠে, হ্যাঁ কি করছো তুমি? ইসরা তখন বলে ওঠে, তেমন কিছুই না, আপনি? সিয়ান তখন বলে ওঠে, তোমার কথাই ভাবছিলাম। ইসরা তখন বলে ওঠে, সারাদিন কি এটাই করেন? না মানে যখনই জিজ্ঞাসা করি কি করেন, তখনই আপনি এ কথাটাই বলেন। সিয়ান তখন বলে ওঠে, তুমি তো আমার সব, তোমাকে ছাড়া কাকে নিয়ে ভাবো বলো? তোমাকে ভালোবাসি বলেই তো সারাক্ষণ তোমার কথাই আমার মনে পড়ে। চোখ বুঝলেও তোমাকে দেখি, চোখ খুললেও তোমাকেই দেখি, যেদিকেই তাকাই সেদিকেই শুধু তোমাকেই দেখি। উফ, আমার আর তর সইছে না। ইচ্ছা তখন বলে ওঠে, কিসের জন্য? শান তখন বলে ওঠে, তোমাকে কাছে পাওয়ার, তোমাকে নিজের করে পাওয়ার জন্য। ইচ্ছা তখন হেসে বলে ওঠে, তাহলে অপেক্ষা করুন, আর তো কিছুদিনই তো। প্রতি উত্তরে শ্যান বলে ওঠে, এই অপেক্ষাটাই তো আর করতে পারছি না। ইচ্ছে তো করছিল আজই তোমাকে বিয়ে করে একদম আমার কাছে নিয়ে আসি, কিন্তু তোমার বাবার কথার উপরে আর কথা বলিনি আমি। অপর পাশে ইসরা ঠোঁট চেপে মৃদু হাসে, সেটা সত্যি একদম পাগল ওর জন্য। হঠাৎই শ্যান স্লো ভয়েসে বলে ওঠে, ফার্সিয়া। ইসরা কেঁপে ওঠে, এমনভাবে ফার্সিয়া পড়াতে হার্টবিট বেড়ে যায় ইসরা। শ্যান যখনই ফার্সিয়া বলে ডাকে তখনই ইসরা এমন ফিল হয়, সবার থেকে আলাদা নামে ডাকে কিনা। ইসরা তখন কাঁপা কাঁপা গলায় জবাব দেয়, শ্যান তখন বলে ওঠে, তোমার থেকে নিজেকে আর দূরে রাখতে পারছি না। কবে যে বিয়েটা হবে আমাদের, তারপর তোমাকে চোখের সামনে বসিয়ে রেখে একটু মন ভরে দেখতে পারবো, সব সময় নিজের কাছে রাখতে পারবো, আর কোনো দূরত্বই থাকতে দেবো না আমাদের মাঝে, নো ডিস্টেন্স বিটুইন আস। খানিকটা থেমে আবারও বলল শিয়ান, ইউ নো ফার্সিয়া, ইদানিং না কেমন একটা তোমাকে হারানোর ভয় হয়, মনে হয় তোমাকে যদি আমি হারিয়ে ফেলি। ইতা তখন বলে ওঠে সান্ত্বনা দিয়ে, আমার কিছুই হবে না, আমি তো আপনাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। শিয়ান তখন বলে ওঠে, তবুও কেন জানি বিয়েটা না হওয়া অবধি আমার মনে কিছুতেই শান্তি লাগছে না। ইসরা তখন বলে ওঠে, নেগেটিভ চিন্তা ভাবনা বাদ দিন, আচ্ছা খাওয়া দাওয়া করেছেন আপনি? প্রত্যুত্তরে শিয়ান বলে ওঠে, তুমি? ইসরা তখন বলে ওঠে,
যাই হোক, বেশি রাত জাগবেন না, আর এসব নেগেটিভ চিন্তা ভাবনা মাথায়ও আনবেন না। আমি আপনার আছি, আপনারই থাকবো, কোথাও যাব না। এবার ঘুমিয়ে পড়ুন, গুড নাইট। প্রত্যুত্তরে সিয়ানও বলে ওঠে, গুড নাইট। বলেই লাইনটা কেটে রুমের লাইট অফ করে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে শুয়ে পড়ে সিয়ান।